টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। বাঁশখালীতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু, বিপর্যস্ত জনজীবন, ত্রাণ ও সহায়তার আকুতি। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজকাম নাই। ১০০-র মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে পানিতে, আর ৫ ঘর মতো আছে। আর প্রায় ১ সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে মানে অবস্থান করতেছি। দুর্গত মানুষের সহায়তায় 10টি পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন উপদেষ্টা মাহদি আমিন। প্লাবিত এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী নেতা ডাক্তার শফিকুর। টিকা কার্যক্রমের ফলে হামের সংক্রমণ কিছুটা কমেছে, দাবি চিকিৎসকদের। এখনও অনেক হাসপাতালে আসছেন সুস্থতা পরবর্তী জটিলতা নিয়ে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আজকে আমি খান তাজনিন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজার। পানিবন্দী লাখ লাখ মানুষ, অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। বৃষ্টির সাথে যুক্ত হয়েছে পাহাড় ধস। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন ঘরবাড়িতে খাবার ও থাকার ব্যবস্থা নেই। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার সহ ত্রাণ সহায়তা। বৃষ্টি এখনো বন্ধ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢল ও বানের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে পানিতে তলিয়ে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণে সাঙ্গু, মাতামুহুরী আর বাঁকখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। চরম ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। বৈরী আবহাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ, অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজকাম নাই। কাজ নাই, খেটে খাওয়া মানুষ, খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলমগ্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র। সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশেপাশে ছড়াখালের পানি কমায় শহরের নিচু এলাকার ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নেমেছে। শুরু হয়েছে যান চলাচল। তবে দিঘিনালার মাইনী নদীর পানিতে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। প্রায় ১ সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে মানে অবস্থান করতেছি। ১০০-র মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে। আর কিছু দিনে সকালবেলা প্লেটে বাদ দিছি, কালকে রাতে দিয়ে দিছে প্লেটে বাদ। চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে ডুবেছে লোকালয়। চন্দনাইশ ও সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। কক্সবাজারের চকরিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। তার কাছে সরাসরি যুক্ত হব। রিয়াজ, নতুনভাবে কি বৃষ্টি হচ্ছে কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে চট্টগ্রাম আর কক্সবাজার, আর দুর্গতদের কাছে কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা আদৌ পৌঁছাচ্ছে? পরিস্থিতি তাজিম বলাটা খুব কঠিন, কারণ এখন পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য বা তারা যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি হচ্ছে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টিতে পানি বাড়বে। অর্থাৎ যে নদীগুলো রয়েছে মাতামুহুরী, বাঁকখালী, সাঙ্গু সহ যে 5টি নদীর কথা বলা হচ্ছে, সে পানির বিপদসীমার উপর দিয়ে বইবে। আর যদি তাই হয় তাহলে আসলে পরিস্থিতির খুব সহসা উন্নতির কোনো সম্ভাবনা নেই। আমি এখন যেখানে রয়েছে সেটি হচ্ছে চকরিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। এখানে সরকারি যতগুলো অফিস রয়েছে, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা,
চকরিয়া থানা এবং কর অফিস সব কিছু মিলে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি হাঁটু পানিতে নিমজ্জিত, অর্থাৎ মানুষগুলো দেখতেই পাচ্ছেন যে তারা আসা যাওয়া করছে মূলত হাঁটু পানি ভেঙে। আর পাশাপাশি আরেকটি সড়ক রয়েছে, পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে সেটিও পানিতে নিমজ্জিত, অর্থাৎ এখান থেকে যারা রয়েছেন, এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা সবাই পানি ভেঙেই যাতায়াত করতে হচ্ছে। এবং যত ভিতরে যাওয়া যায়, অর্থাৎ যত গভীরে বা অর্থাৎ গ্রামীণ এলাকায় যাওয়া যায়, ততই তার চেয়ে বেশি পরিমাণ পানি রয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে এবং বড়ইতলিতে প্রায় 200 জনের মতো মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। আমরা সকালবেলা দেখাচ্ছিলাম যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পানি উঠেছে, যার কারণে সেখানেও আসলে নিরাপদে থাকার মতো কোনো অবস্থা নেই। আর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হচ্ছে, তিনিও বেশ কয়েকটি এলাকায় গিয়েছেন, চেষ্টা করছেন যতটুকু সহযোগিতা করার। তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে প্রশাসন গেল 2-3 দিন ধরে পর্যাপ্ত ধরনের সহযোগিতা দিচ্ছে না, বিশেষ করে খাবার এবং বিশুদ্ধ পানির যেটি রয়েছে। কারণ অনেক সময় খাবার যদি দেরি হয় তখন সেটিও মানা যায়, কিন্তু আসলে বিশুদ্ধ পানির যখন সংকট পড়ে তখন সব দিক দিয়েই সমস্যা তৈরি হয় এবং সমস্যাগুলো আরও ঘনীভূত হয়। সে কারণে তারা বলছেন যে অন্তত খাবার এবং বিশুদ্ধ পানি যদি পর্যাপ্ত সরবরাহ করা যায় দুর্গত মানুষ যারা রয়েছে তাদের কাছে, তাহলে হয়তো দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। কারণ তাদের অধিকাংশ বাড়িতে প্রায় 80 থেকে 90% বাড়িরই রান্না বন্ধ হয়ে গেছে, কারণ চুলা জ্বালানোর কোনো অবস্থা নেই। আমরা বেশ কয়েকটি বাড়িতে চিত্র এর আগেও দেখিয়েছিলাম যে সেখানে আসলে চুলা পর্যন্ত ডুবে গেছে। সুতরাং এই যে এই দুর্ভোগটা যদি লাঘব করা যায় শুধুমাত্র যদি স্থানীয়দের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তাদের সহযোগিতায়। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগড়ি ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি, খোঁজ খবর নেন পানিবন্দী মানুষের। নগদ অর্থ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। তিনি জানান, জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। বলেন, বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি মনিটরিং করছেন। টানা বর্ষণ, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, নাওয়া খাওয়া বাদে শত শত পরিবার। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী। পরে নিজের ফেসবুকেও বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপ ও নির্দেশনা মেনেই চলছে কাজ। এখন পর্যন্ত 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি মানুষ আশ্রিত। দেয়া হয়েছে 2.25 কোটি টাকা ও ত্রাণ সামগ্রী। প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কবলে দেশের বিভিন্ন জেলা। আগামী 24 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতরাতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। তলিয়ে যায় সদর উপজেলার চরহামুয়া কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এখনও জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, এইভাবে যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই লিব,
ইধার থেকে আরো অন্য পাশের গ্রামে গেলে পানি যাইব। তো বাংলাদেশে সোমা পানি যাইতেছে, মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া সংসার লইয়া খেয়ে খাওয়া খেয়ে লওয়া আমরা বড় অসহায় আছি। শেরপুরে ভারী বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। চিকিৎসকরা বলছেন, টিকা কার্যক্রমের সুফল মিলতে শুরু করায় হামের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনও আসছে হামের নতুন রোগী, যার মধ্যে বেশিরভাগই আসছেন হাম পরবর্তী জটিলতা নিয়ে। রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। হামে আক্রান্ত ছোট্ট সন্তানকে নিয়ে মায়ের আহাজারি যেন থামছেই না। চিকিৎসক বলেছেন দ্রুতই নিতে হবে আইসিইউতে। এমন আতঙ্ক আর অসহায়ত্বের মুহূর্তে মায়ের চোখের পানি যেন হাজারো না বলা আর্তনাদের ভাষা হয়ে উঠেছে। অবস্থা বেশি ভালো না, আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত এমন শিশু অনেক, যাদের বেশিরভাগই হাম কিংবা হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। ডাক্তার আমার বেবির কথা বলতেছে যে অতটা সমস্যা নাই, জাস্ট ওর হচ্ছে মুখটা একটু বেশি হয়েছে। ওর নিউমোনিয়া ধরা পড়ছে, পাতলা পায়খানা, তারপরে জ্বর উঠছিল, তারপরে ওইখান থেকে আবার রেফার করে ফরিদপুর থেকে এখানে পাঠিয়ে দিয়েছে ঢাকা। চিকিৎসকরা বলছেন সরাসরি হামে আক্রান্ত হয়ে নতুন রোগী অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হামের প্রকোপটা আগের তুলনায় অবশ্যই কমেছে, তবে এখনও অল্প অল্প যে রোগীগুলো আসছে, যেগুলি খুব খারাপ রোগী, মারাত্মক সিরিয়াস রোগীগুলি আসলে আমাদের এখানে আসছে, ভর্তি হচ্ছে। ভ্যাকসিনের যে রেজাল্টটা, ইফেক্টটা তো এখনই সাথে সাথে পাওয়া যাবে না। ইমিউনিটি হওয়ার জন্য সময় লাগে, সময়টা দিতে হবে আর। এদিকে শুক্রবার ছুটি ও বৃষ্টির দিনেও যেন রেহাই নেই। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি লেগেই আছে। কেউ নারায়ণগঞ্জ, কেউ মাদারীপুর, কেউ বা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে ভর্তি হচ্ছেন এখানে। বর্তমানে দম নিতে পারে না, প্রচুর পরিমাণে কাশি, পাশাপাশি হামের যে লক্ষণগুলি সবই আছে। বাবুর ক্রিটিক্যাল অবস্থায় জন্য ভর্তি করতে হবে। ভোলাতে আমাদের স্থানীয় পর্যায়ে যেই হসপিটাল আছে, ওইখানে নেওয়ার পর তারা বরিশালে আমাদেরকে যাওয়ার জন্য বলছিল, তখন আমরা ঢাকাতে চলে আসছি। টিকার কার্যকারিতা বাড়ার সাথে সাথে দ্রুতই এই প্রাদুর্ভাব একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করছেন চিকিৎসকরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুর্যোগপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থী অভিভাবকদের মাইকিং করে বিষয়টি জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে বোর্ড। রাজধানীতে গত রাত থেকে টানা বৃষ্টি। খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত রাত থেকেই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এটি রাজধানীর খিলক্ষেত এলাকার চিত্র। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নোংরা পানি মারিয়েই পৌঁছতে হচ্ছে গন্তব্যে। মেন হোলগুলা জাম হয়ে থাকে ময়লার কারণে। এইটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিচ্ছে, করতেছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুধু শুধু খালি হয়রানি মানুষের। এই মানুষ খুবই কষ্টে চলাফেরা করতেছে, কিন্তু প্রয়োজন হয়, দরকার হয়, তখন তো আমাদের যাইতেই হবে বাধ্য। টানা বিরামহীন বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা সহ আরও বেশ কয়েকটি এলাকার সড়কেও জমেছে পানি। কোথাও পানি জমে যানবাহন চলাচল ধীর হয়ে পড়েছে, কোথাও আবার বন্ধ রিকশা ও সিএনজি চলাচল। নিচু এলাকায় বাসা ও দোকানে পানি ঢুকে দুর্ভোগ আরও বাড়িয়েছে। আমরা চরম অবহেলিত অবস্থায় আছি।
আসলে সত্যিকার অর্থে কি মানে প্রতি মাসে যদি একবার শহরের লাইনগুলো পরিষ্কার করা হয় তাহলে আর এই সমস্যাটা হয়তো বা কিছুটা কমে আসবে। এই যে স্কুল থেকে একটু রাস্তায় হয়, তবে একটু বেশি হলেই বা রাতে একটু ভালো বৃষ্টি হলেই পুরো রাস্তায় জলবদ্ধতায় পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে জলাবদ্ধতা পরিণত হয়েছে স্থায়ী সমস্যায়। অতিরিক্ত পানির ফলে আমাদের দেশের যে কর্মজীবী মানুষ আছে, আপনারা দেখছেন যে অধিকাংশ দোকানপাট বন্ধ, তাহলে এটা কর্মজীবী মানুষদের জন্য চরম দুর্ভোগান্তি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 8 বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি বন্ধে কার্যকর উদ্যোগের অপেক্ষায় নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের আজিজ মহল্লার মাদ্রাসা লেনে একটি ভবনের অংশ ভেঙে পড়েছে। সেখানে রয়েছেন সহকর্মী মশিউর অনেক। সরাসরি যাচ্ছি তার কাছে। অনেক, ভবনটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কি জানা গেছে, আর স্থানীয় প্রশাসন বা ফায়ার সার্ভিস কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখন পর্যন্ত? ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তার আগে বলতে চাই যে আসলে যে কোনো কিছুর চাইতে জীবনের মূল্য বেশি। এই মুহূর্তে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটি আসলে আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে এই পেছনের যদি অংশটা দেখেন আপনি, এই বিল্ডিংটি স্বাধীনতার পূর্বের, কেউ কেউ স্থানীয়রা বলছেন 60, 70, 80 কিংবা 90 বছর পর্যন্ত এর বয়স হতে পারে। কিন্তু তার থেকেও মূল্যবান বিষয় যেটি, যদি আপনি এখানকার যে পাটাতন রড কিংবা যে ভেঙে পড়া কার্নিশ, তার দিকে যদি একটু চোখ দেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি পরিত্যক্ত একটা ভবন এবং এই ভবনে অন্তত পক্ষে কোনো মানুষ থাকার কথা নয়। বিশেষ করে ভূমিকম্প যখন আমাদের জন্য একটা বড় আতঙ্ক হয়ে আছে ঢাকা শহরের জন্য, সেই পরিস্থিতিতে এরকম বাড়িতে কিন্তু এখন পর্যন্ত মানুষ অবস্থান করছেন। একটু ইন্টারেস্টিং হলো জানাতে চাই, সকাল 8:30টার সময় এই ঘটনা ঘটার পরেও ভেতরে 18টি পরিবার বা তার আশেপাশে পরিবার আছে, কিন্তু তারা কেউই এখন পর্যন্ত ভেতর থেকে বের হয়নি। একটু ভেতরের দিকে যেতে চাই, তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে দুজন মালিক আছেন এই বাড়িতে, যারা এর আগেও এই ঘটনা ঘটেছে এখান থেকে স্থানীয়দের তথ্য মতে তারা বাসা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু তারা কিন্তু এই বাসা ছাড়েননি, অর্থাৎ মালিকরা কিন্তু এই বাসা ভাড়া দেওয়া ছাড়েননি। আমরা যদি একটু দেখতে পাই তাহলে দেখবো যে আসলে যারা ভাড়াটিয়ারা আছেন তারা বেশিরভাগই কিন্তু এখন পর্যন্ত আছেন ভেতরে। ভাড়াটিয়াদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করতে চাই আমরা। দেখতে পাচ্ছেন যে আসলে ভাড়াটিয়ারা আমাদের ক্যামেরার উপস্থিতি টের পেলে উপরের দিকে চলে যান। আমরা একটু মালিকের সঙ্গে কথা বলার জন্য উপরের দিকে যাওয়ার কথা ভাবছিলাম, যে যিনি ভবনের মালিক, যদিও প্রচন্ড ভূমিকম্প আতঙ্কে আমরা যখন কেঁপে আছি, তখন আসলে এই ধরনের ভবনে ওঠাটা সবসময় ঝুঁকিপূর্ণ বটে। আমরা যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে আসলে এখানকার যারা ভাড়াটিয়ারা আছেন তারা আসলে কেন নামছেন না। আপনারা কি আমাদেরকে বলবেন যে আসলে কেন নামছেন না আপনারা? আপনারা দেখতে পাবেন আসলে খুবই ঘনবসতিপূর্ণ একটা জায়গা এবং এই জায়গাতে প্রত্যেকটা রুমে কিন্তু এক একটা পরিবার থাকে। এইখানে আলাদা করে কোনো ফ্ল্যাট বাসার মতো যে সিস্টেম সেগুলো নেই। আমরা একটু নক করার চেষ্টা করি, ভেতরে কিন্তু দরজা আটকিয়ে এখনো যারা ভাড়াটিয়ারা আছেন, ভেতরে একটা দম বন্ধ করার একটা পরিস্থিতি কিন্তু আছে। আসসালামু আলাইকুম, আপনারা তো ভাড়াটিয়া না এখানে? আমি একটু জানতে চাই যে আসলে ভবনটা যে হেলে পড়েছে সকাল 8:30, আপনারা জানেন তো? হ্যাঁ জানি, এখন আমরা খুঁজতেছি বাসা বাবা বাইরে যাওয়ার লেগে। আমি দেখতে পাচ্ছি আপনার বাসায় শিশু আছে। হ্যাঁ, আমার এই নাতি আছে, আমি এই টেনশনে কাজ করি তো বাসা বাড়ি, হেনতে আয়া পড়ছি ছুটতে, আয়া না বাসা খুঁজতেছি, দেখি আমরা কি করা যায় না, ভাঙ্গা পড়ছে আর কি করুন যাব। ও সময় বাবা মেলা বছর ধরে আমি থাকতেছি, আমি আজকে এটা অনেক বছর ধরে 16-17 বছর হয়ে গেছে। কত দেন আপনারা? আমার এইটা 8,000 টাকা ভাড়া দিই। 8,000 টাকা ভাড়া। যেমনটা দেখছিলেন আসলে আমরা যেখানে অবস্থান করছি এখানে আমাদের দ্রুত নেমে যাওয়াটাই আসলে আমাদের জন্য ভালো, কিন্তু এই পরিবেশে যারা বসবাস করেন তারা আসলে এক প্রকারের বাধ্য হয়ে এখানে বসবাস করেন, কিন্তু তাদের জীবনের মূল্য, তাদের জীবনের যেই বেঁচে থাকার যে চাহিদা, সেগুলোর সুযোগ নিয়ে কিছু বাড়িওয়ালারা এই ধরনের ঝুঁকিপূর্ণ বাড়ি এখনো ভাড়া দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে আটকানোর জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। অনেক আপনাকে ধন্যবাদ। আশা করছি আপনি সাবধানে খবর সংগ্রহ করবেন। দ্রুত সময়ের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে। সংস্কৃতি মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার দেশের সংস্কৃতি নিদর্শন ধ্বংস করেছে, টাকা লুটপাট করে ব্যাংক বিমা খাতকে ধ্বংস করেছে বিগত সরকার, এমন অভিযোগও করেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না, কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারের। সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেটাকে নতুনভাবে তৈরি করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত রাজনীতির বিপরীতে বিএনপি গঠন করেছেন। এর ফলেই অন্যান্য রাজনৈতিক দল বিএনপির তুলনায় অনেকটা পিছিয়ে আছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাবা মায়ের দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারের পাশাপাশি সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। শহীদ জিয়াউর রহমান যেমন প্রচলিত রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, প্রচলিত রাজনৈতিক নেতা এবং দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে।